এই আপনাদের পার্টিসিপেশন তো অনেক লো, কি করা যায় বলেন তো? ঠিক আছে, আমি আমি স্টার্ট করছি, করার কিছু নাই। শুনেন, আজকে আপনাদের আমরা গত ক্লাসে মোটামুটি ওপেন ইকোনমির যে কনসেপ্টটা এবং নেট এক্সপোর্ট যে ফাংশনটা সেটা কিভাবে ডিরাইভ হয় সেই গল্পটা বলেছি। এখন কথা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট টু সাম এক্সটেন্ট লিঙ্কড উইথ দ্য এক্সচেঞ্জ রেট। এখন ফার্স্ট অফ অল আমরা যদি এইভাবে দেখি যে আমরা দুই ধরনের জিনিস এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, একটা হচ্ছে ফ্লোজ অফ ক্যাপিটাল আর একটা হচ্ছে ফ্লোজ অফ গুডস এন্ড সার্ভিসেস। তার মানে হচ্ছে আমরা যদি ব্রড সেন্সে বলি তাহলে সার্ভিসকে আলাদা করি, গুডস সার্ভিস আর একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে এই সমস্ত জিনিসগুলাকে আমরা যদি এই অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমরা সেই ট্রানজ্যাকশন যে করি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশনটা বেসড অন হোয়াট আমরা বলবো সিম্পল ভাষায় যে দিস ইজ অ্যান এক্সচেঞ্জ রেট। তাহলে এক্সচেঞ্জ রেটকে আমরা বলতে পারি যে দুটো দেশের মধ্যে একটা তো প্রাইস নির্ধারণ করতে হবে, তাহলে এক্সচেঞ্জ রেট between the two countries is the price at which residents of these countries trade with each other. এখন সেই, আচ্ছা, আমি কাউকে করে দিব। আহ আপনি কি রেকর্ডিং করতে পারছেন না আমি কো হোস্ট করে দিব? স্যার করতে পারছি। করতে পারছেন? ওকে, দ্যাটস গুড। তাহলে আমরা স্টার্ট করি যে আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লোজ অফ ক্যাপিটাল গুডস এন্ড সার্ভিস ওয়ান কান্ট্রি উইথ অ্যানাদার কান্ট্রি ট্রেড করব, অর্থাৎ এক্সচেঞ্জ করব, তখন সেই এক্সচেঞ্জটা বেসড অন হোয়াট, সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেটকে বিবেচনা করি। অতএব দুটো দেশের মধ্যে যে এক্সচেঞ্জ রেট, তার মানে হচ্ছে এক্সচেঞ্জ রেটকে আমরা বলতে পারি ইজ দ্য প্রাইস at which residents of those two countries trade with each other। সেটা হতে পারে ক্যাপিটাল গুডস, হতে পারে গুডস, হতে পারে সার্ভিসেস। তাহলে এই সেকশনে বেসিক্যালি আমরা এক্সচেঞ্জ রেট কিভাবে মেজর করে এবং নমিনাল এক্সচেঞ্জ রেট, রিয়েল এক্সচেঞ্জ রেট কি এবং হাউ এক্সচেঞ্জ রেট ইজ ডিটারমাইন্ড, ওই আলোকে আমরা আলোচনা করব। ফার্স্ট উই স্টার্ট উইথ দ্য নমিনাল অ্যান্ড রিয়েল এক্সচেঞ্জ রেট। তাহলে আমরা ইকোনমিস্ট যারা, ইকোনমিস্ট অলওয়েজ বদার অ্যাবাউট নমিনাল এবং রিয়েল। ঠিক সিমিলারলি আমরা যদি ডিস্টিংগুইশ করতে চাই হাউ নমিনাল এক্সচেঞ্জ রেট ডিভিয়েটস ফ্রম দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট, তাহলে আমাদের এই আলোচনাটা থেকে আমরা শিখতে পারবো। অতএব আমাদের যে মূল কথা সেটা হচ্ছে যে হাউ নমিনাল এক্সচেঞ্জ রেট ইজ ডিটারমাইন্ড, এবং সেখান থেকে আমরা কিভাবে রিয়েল এক্সচেঞ্জ রেট ডিটারমাইন্ড করি সেই গল্পটুকু। এখন নমিনাল এক্সচেঞ্জ রেটকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলতে পারি নমিনাল এক্সচেঞ্জ রেট হচ্ছে রিলেটিভ প্রাইস অফ দ্য কারেন্সিজ অফ টু কান্ট্রিজ, নাথিং এলস। যে ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি অর ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি, তার মানে হচ্ছে একটা ডিরেক্ট কোড আর একটা ইনডিরেক্ট কোড। তাহলে আমরা দুই ভাবেই চিন্তা করতে পারি। যেমন আমরা যখন রিয়েল এক্সচেঞ্জ, আমরা যখন নমিনাল এক্সচেঞ্জ রেটের কথা বলি, তখন আমরা বলি টাকা পার ডলার। তার মানে হচ্ছে টাকা ডোমেস্টিক কারেন্সি পার ফরেন কারেন্সি। তার মানে ডোমেস্টিক কারেন্সিকে আমরা বলতেছি ধরেন 120 টাকা পার ডলার, তাহলে এইভাবে বলতে পারি। অথবা টাকা টাকা পার ডলার অর ডলার পার টাকা, যে আমি প্রতি টাকায় আসলে কত, সেটা যদি 1/120 করে ফেলেন, তখন সেটা হয়ে যাবে ডলার পার টাকা। ওকে, ফর এক্সাম্পল আমরা এখানে যদি একটা এক্সাম্পল হিসাবে সেট করি, ফর এক্সাম্পল ইউএস ডলার, বিটুইন ইউএস ডলার এবং জাপানিজ ইয়েস ইজ 80 ইয়েন পার ডলার। একটু চিন্তা করেন, আপনাকে যখন এই বইটা পড়বেন তখন আপনি আপনাকে রেসিডেন্ট, ইউএস রেসিডেন্ট হিসাবে বিবেচনা করবেন, বিকজ এটা ইউএস স্টুডেন্টসদের জন্য চিন্তা করার জন্য ওই আলোকে ওইভাবে লেখা আছে, যেমন ইয়েন পার ডলার। তাহলে কি দাঁড়াচ্ছে, ফরেন কারেন্সি পার ডোমেস্টিক কারেন্সি। তার মানে হচ্ছে ইফ ইউ আর এ ইউএস সিটিজেন, ইউ আর এক্সপ্রেসিং ইট ইন টার্মস অফ ফরেন কারেন্সি পার ইউএস কারেন্সি। তার মানে হচ্ছে ফরেন কারেন্সি হচ্ছে ইয়েন, পার ডলার হিসাবে আপনি চিন্তা করতেছেন। তার মানে বাংলাদেশে আমরা যেভাবে
কথাটা বলি সেইভাবে কিন্তু তারা ইউএস সিটিজেন হিসাবে সেইভাবে তারা কথাটা বলতেছে না। তার মানে হচ্ছে আমরা কিন্তু বলছি যে 120 টাকা পার ডলার, ইউএস সিটিজেন হিসাবে কি বলা হচ্ছে, ডলার পার ইয়েন, সেটা না বলে বলতেছে ইয়েন পার ডলার। তার মানে হচ্ছে ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি, যেটা হচ্ছে ফরেন কারেন্সি 1 টাকা হলে ডোমেস্টিক কারেন্সি কত, কিন্তু এইটা যেটা দেখানো হচ্ছে যে ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি। তার মানে ডোমেস্টিক কারেন্সি যদি 1 ইউনিট হয় তাহলে ফরেন কারেন্সি কত, তার মানে হচ্ছে ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি হিসাবে এই এক্সচেঞ্জ রেটটা, অথবা ইউজুয়ালি আমরা যে এক্সচেঞ্জ রেটের ডেফিনেশন দিই 1/, এক্সচেঞ্জ রেট, তার মানে হচ্ছে সেইভাবে প্রকাশ করা হচ্ছে। দেন ইউ ক্যান এক্সচেঞ্জ, তার মানে হচ্ছে আমরা যদি বলি 80 ইয়েন পার ডলার, তাহলে আমরা বলতে পারি $1 যদি আমি এক্সচেঞ্জ করতে চাই 80 ইয়েন ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট ফর ফরেন কারেন্সি পাবো। অথবা একইভাবে একটা জাপানি যদি $1 অবটেইন করতে চায় তাহলে হি হ্যাজ টু পে 80 ইয়েন ফর ইচ ডলার। তাহলে আমেরিকান who wants to obtain yen would get 80 yen each dollar। একইভাবে আমরা যদি বিপরীত ভাবে বলি যে আমরা যদি জাপানিজরা যদি চায় তাহলে বলবেন 1/80, simply nothing else। So when people refer to the exchange rate between two countries, they usually mean the nominal exchange rate। অতএব আমরা ইউজুয়ালি যে এক্সচেঞ্জ রেটের কথা বলি সেটা হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেট। তার মানে হচ্ছে ডোমেস্টিক কারেন্সি ইন টার্মস অফ ফরেন কারেন্সি অথবা ফরেন কারেন্সি ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি। এখানে আমরা যেভাবে বইটা সাজানো আছে আমি বলছি যে এটা এইভাবে বলা আছে ফরেন কারেন্সি ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি। তার মানে হচ্ছে ইউএস হচ্ছে ডোমেস্টিক কারেন্সি আর ফরেন কারেন্সি, তাহলে ফরেন কারেন্সি হচ্ছে 80 ইয়েন, ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি মানে হচ্ছে পার ডলার কত, সো 80 ইয়েন পার ডলার হিসাবে এক্সপ্রেস করা হয়েছে। এখন আমরা বলতেছি যে এখন এই গল্পটা বলবে যে এক্সচেঞ্জ রেট আমরা যে দুই ভাবে প্রকাশ করতে পারি তার কথাটা। সো এনি এক্সচেঞ্জ রেট, এনি আমরা যদি যে কোনো এনি এক্সচেঞ্জ রেট বিটুইন দ্য টু কান্ট্রিজ। মিঠু আপনি মিউট করেন। ওকে, সো আমরা যদি যে এক্সচেঞ্জ রেটের কথা ইউজুয়ালি উই স্পিক অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট দ্য নমিনাল এক্সচেঞ্জ রেট, এন্ড দিস নমিনাল এক্সচেঞ্জ রেট কুড বি এক্সপ্রেসড ইন টু ওয়েজ। ফর এক্সাম্পল $1 buys 80 ইয়েন, তাহলে $1 কত ইয়েন বাই করতে পারে, 80 ইয়েন। একইভাবে 1 ইয়েন বাই করতে পারে $0.0125। তাহলে সেটা কিভাবে পেয়েছি, 81/80 যদি করেন তাহলে পেয়ে যাবেন $0.0125। সো $1 buys 80 yen and 1 yen buys $0.0125। We can say exchange rate is 80 yen per dollar, or we can say exchange rate এক্সচেঞ্জ রেট হোক, আপনি যদি ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি থাকে তাহলে সেটাকে 1/E করে ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি করতে পারেন, অথবা ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি। অতএব কিভাবে আপনি শুরুটা করেছেন সেই জায়গাটায় সব সময় খেয়াল রাখবেন, এইখানে ফরেন কারেন্সি ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি হিসাবে। আর এটাকে যদি ইনভার্স করতে চান তাহলে 1/, এক্সচেঞ্জ রেট 1/80 করে নেবেন তাহলেই হবে। সো দিস বুক অলওয়েজ এক্সপ্রেস দ্য এক্সচেঞ্জ রেট ইন ইউনিটস অফ ফরেন কারেন্সি। যে কথাটা বলছি এই বইটায় ফরেন কারেন্সি পার ডলার, তার মানে হচ্ছে ডোমেস্টিক রেসিডেন্ট হিসাবে ডলারের কথা চিন্তা করবেন, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি ইজ এক্সচেঞ্জড ফর পার ডলার, সেই জায়গাটাকে আমরা বিবেচনা করছি। সো এই কনভেনশনটাকে যদি ইফ উই ফলো তাহলে আমরা বলতে পারি a rise in the exchange rate, তাহলে এক্সচেঞ্জ রেট বাড়া মানে কি, 80 ছিল পার ডলার, এটা হয়তো 90 হয়ে গেছে, 100 হয়ে গেছে, তাহলে এটার মানে হচ্ছে is called appreciation of the dollar।
কারণ হচ্ছে $1 আপনি আগে পাইতেন হচ্ছে 80, এখন $1 আপনি পাচ্ছেন 100 ইয়েন। তাহলে ডলার একই আছে, ইয়েন বেড়ে গিয়েছে, তাহলে আমরা সেটাকে বলবো যে ডলারের অ্যাপ্রিসিয়েশন। আর যদি একইভাবে এ ফল ইন দ্য এক্সচেঞ্জ রেট 80-60 হয়ে গেল, তার মানে হচ্ছে $1 আগে 80 ইয়েন পেতেন, এখন $1 আপনি কি পাচ্ছেন 60 ইয়েন, তাহলে সেটা হয়ে যাবে ডলারের ডেপ্রিসিয়েশন। অথবা উল্টা কারেন্সিতে যখন চিন্তা করবেন, একটা ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে আরেকটা ডেপ্রিসিয়েশন, একটা ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে এখানে ফার্স্ট কেসে যখন from 80 yen to move to 100 yen per dollar, it means that yen depreciation and dollar goes for appreciation. Similarly, if exchange rate যদি ফল করে, তাহলে আমরা বলবো যে আমাদের ডলারের ডেপ্রিসিয়েশন হয়েছে বাট ইয়েনের অ্যাপ্রিসিয়েশন হয়েছে। সো when the domestic currency appreciate, তাহলে আপনি যখন বলেন ডোমেস্টিক কারেন্সি অ্যাপ্রিসিয়েশন মানে কি অন্য কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে আপনি যদি বলেন ডোমেস্টিক কারেন্সি অ্যাপ্রিসিয়েট, তার মানে ডোমেস্টিক কারেন্সি শক্তিশালী হয়েছে। আমরা যেহেতু ইউএস হিসাবে চিন্তা করতেছি, তাহলে ডলার অ্যাপ্রিসিয়েট করেছে, তাহলে ডলার যদি অ্যাপ্রিসিয়েশন হয়, আগে যে পরিমাণ ইয়েন কিনতে পারতেন এখন তার থেকে বেশি ইয়েন কিনতে পারবেন। সো when domestic currency appreciate, it buys more of the foreign currency. When it depreciates, it buys less. So an appreciation is sometimes called strengthening of the currency. আর যদি ডোমেস্টিক কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়, তখন আমরা বলি উইকেনিং অফ দ্য কারেন্সি। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যখন কথা বলি, তখন আমরা 85-90 ছিল, এখন কথা হচ্ছে $1 এগেইনস্টে, এখন $1 এগেইনস্টে আপনাকে বেশি দিতে হচ্ছে। তার মানে হচ্ছে ডলার সেম এক্সচেঞ্জ রেট, কিন্তু নমিনাল এক্সচেঞ্জ রেট বাংলাদেশের ক্ষেত্রে ইনক্রিজেস। এই এক্সচেঞ্জ রেট ইনক্রিজ মানে কিন্তু হচ্ছে রাইজ ইন দ্য এক্সচেঞ্জ রেট। এখন আপনি কিন্তু ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি করছেন, অর্থাৎ ওইটার উল্টোটা। এই ক্ষেত্রে কিন্তু আপনি বলবেন যে আমার টাকা অ্যাপ্রিসিয়েট করে না, টাকা ডেপ্রিসিয়েট করে, কিন্তু ডলার অ্যাপ্রিসিয়েশন হয়েছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে, কিন্তু ডলার। আমি আবারও রিপিট করে বলতেছি, কারণ এই এক্সচেঞ্জ রেট করতে গিয়ে এখানে কিন্তু সিম্পলি যে ডেফিনেশনটা করা হচ্ছে, সেটা হচ্ছে ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি। তার মানে হচ্ছে ইয়েন পার ডলার, ইয়েন পার ডলার। আর আমি যখন বাংলাদেশের ক্ষেত্রে এক্সপ্রেস করতেছি, তখন কিন্তু আমি কিভাবে কাজটা করতেছি, যে ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি, এইটা ফলো করতেছি। তাহলে এইটাকে যদি উল্টাতে চান, তাহলে কি করতে হবে, ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সিকে 1/, ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি যদি করেন, তাহলে ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি, ডলার পার টাকা। এখন যদি আপনি চিন্তা করেন যে $1 আগে যে পরিমাণ ডলার পেতেন, এখন $1 তার থেকে বেশি ডলার পান, তাহলে বলবেন এক্সচেঞ্জ রেট কিন্তু বাড়ছে। তাহলে রাইজ ইন দ্য এক্সচেঞ্জ রেট, তার মানে হচ্ছে an appreciation of dollar or appreciation of dollar। যে আমি বললাম $1 আগে টাকা পার ডলার না বলে আপনি বলতেছেন ডলার পার টাকা, ঠিক উল্টা কথাটা প্রযোজ্য হবে এই ক্ষেত্রে, ডলার পার টাকায় দিয়ে যদি করেন। অতএব কিভাবে আপনি এক্সচেঞ্জ রেটটাকে ডোমেস্টিক ইন টার্মস অফ ফরেন অর ফরেন ইন টার্মস অফ ডোমেস্টিক, সেটা আগে মাথায় রাখবেন। এইখানে যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে ফরেন ইন টার্মস অফ ডোমেস্টিক। তাহলে ফরেন ইন টার্মস অফ ডোমেস্টিক মানে হচ্ছে ইয়েন পার টাকা। সো এই ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট বাড়া মানে হচ্ছে ডলার অ্যাপ্রিসিয়েশন করা, আর এক্সচেঞ্জ রেট কমা মানে হচ্ছে ফল ইন দ্য এক্সচেঞ্জ রেট হচ্ছে ডলার ডেপ্রিসিয়েশন করা। তাহলে আমরা এই যখন অ্যাপ্রিসিয়েশন করা হয়, কোন দেশের কারেন্সি যখন অ্যাপ্রিসিয়েশন হয়, তখন স্ট্রেংথেনিং অফ দ্য কারেন্সি, আর যখন ডেপ্রিসিয়েশন হয় তখন উইকেনিং অফ দ্য কারেন্সি। সো স্ট্রেংথেনিং, উইকেনিং অফ দ্য কারেন্সি, এই জায়গাগুলা
আমাদের লিঙ্কড হচ্ছে এক্সচেঞ্জ রেটের সাথে, তার মানে এক্সচেঞ্জ রেট বাড়া এবং কমা একই সাথে মাথায় রাখতে হবে। এক্সচেঞ্জ রেট বাড়া বলতে হচ্ছে ডোমেস্টিক কারেন্সি পার ফরেন কারেন্সি অর ফরেন কারেন্সিস পার ডোমেস্টিক কারেন্সি, কোন এক্সচেঞ্জ রেট থেকে আপনি বিবেচনা করেছেন। এখন আসেন রিয়েল এক্সচেঞ্জ রেটে। এখন রিয়েল এক্সচেঞ্জ রেট ডিফাইন করতে গিয়ে বলছে যে রিয়েল এক্সচেঞ্জ রেট, আমরা যখন রিয়েল কথাটা বলি, রিয়েল রেফার্স টু দ্য গুডস এন্ড সার্ভিসেস, তার মানে হচ্ছে আমরা আসলে রিয়েল এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে রিলেটিভ প্রাইস অফ দ্য গুডস ইন দ্য টু কান্ট্রিজ। যে আমরা যে দুটো দেশের নমিনাল এক্সচেঞ্জ রেটের কথা বলেছি, সেই নমিনাল এক্সচেঞ্জ রেটের কথা না বলে যদি আমরা রিয়েল এক্সচেঞ্জ রেটের কথা বলি, তাহলে দ্য টার্ম রিয়েল বেসিক্যালি রেফার্স টু দ্য গুডস অফ দ্য টু কান্ট্রিজ এর কথা বোঝাবে। সো রিয়েল এক্সচেঞ্জ রেট গুডস অফ দ্য টু কান্ট্রিজ এর কথা বুঝতে হলে তাহলে দুটো দেশের প্রাইসের কথা আমাদের বিবেচনায় নিতে হবে। তাহলে দুটো দেশের রিলেটিভ প্রাইস কি সেটাই আসলে রিফ্লেক্ট করে রিয়েল এক্সচেঞ্জ রেট। সো রিয়েল এক্সচেঞ্জ রেট হচ্ছে রিলেটিভ প্রাইস অফ দ্য টু গুডস অফ দ্য টু কান্ট্রিজ। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট আমাদেরকে এমন একটা রেটের কথা বলবে যে রেটের মাধ্যমে একটা দেশ আরেকটা দেশের সাথে ট্রেড করে। তার মানে ওয়ান কান্ট্রি ট্রেড with another country, the rate at which we can trade the goods of one country for the goods of the other country, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ সামটাইমস কল্ড টার্মস অফ ট্রেড। তাহলে একটু দেখবেন আমরা যখন টার্মস অফ ট্রেডের কথা বলি তখন প্রাইস অফ এক্সপোর্ট মাইনাস প্রাইস অফ রেশিও অফ দ্য প্রাইস অফ এক্সপোর্ট এবং ইম্পোর্ট, তার মানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে রিলেটিভ প্রাইস সেটাকে টার্মস অফ ট্রেড দিয়ে বোঝানো হয়। এখন কথা হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেটের, যেহেতু দুটো দেশের আমরা দ্রব্যের ট্রেডের কথা বিবেচনা করি, অতএব সেই ক্ষেত্রেও আমরা এটাকে বলতে পারি যে রিলেটিভ প্রাইস অফ দ্য গুডস মানেই তো এক্সপোর্ট ইম্পোর্টের প্রাইস একই গুডস এর ক্ষেত্রে আমরা যদি ইম্পোর্ট করি কত আর এক্সপোর্ট করি কত, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই একই জিনিস পাবো। এই জন্যই রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ অলসো ডিফাইন্ড ইন টার্মস অফ দ্য টার্মস অফ ট্রেড। এখন আমরা যদি এই রিলেশনটা যে নমিনাল এক্সচেঞ্জ রেটের সাথে, নমিনাল এক্সচেঞ্জ রেটের সাথে যেটা হচ্ছে ইয়েন পার ডলার, আমাদের এখানে কিন্তু নমিনাল এক্সচেঞ্জ রেট আবার বলতেছি ইয়েন পার ডলার, ইয়েন পার ডলারকে যদি আমরা নমিনাল এক্সচেঞ্জ রেট ধরি তাহলে আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেট এবং এই নমিনাল এক্সচেঞ্জ রেটের মধ্যে রিলেশনটা কি। এখন আমরা এইটাকে ব্যাখ্যা করার জন্য বলছে যে আমরা একটা সিঙ্গেল গুড বিবেচনা করব যে দ্রব্যটা দুটো দেশেই উৎপাদিত হয়। যেমন ফর এক্সাম্পল উই ক্যান কনসিডার কার্স। সাপোজ an American car cost $25,000, তাহলে আপনি being the citizen of the US সিটিজেন হিসাবে আপনি $25,000 একটা কার পারচেজ করতে পারেন। আর ঠিক একই রকমের একটা গাড়ি আপনি যদি জাপানিজ থেকে কিনেন তাহলে জাপানের প্রাইসটে ইয়েনে কোট হবে, ইয়েনে কোটেড হলে সেটা হচ্ছে ধরেন 40 লাখ। তাহলে এখানে 40 লাখ মানে 4 মিলিয়ন ধরেন ইয়েন ইউ হ্যাভ টু স্পেন্ড। একটু আবারও বলতেছি যে ইউ আর কনসিডারিং দ্য টু কান্ট্রিজ, United States and Japan. Both countries are producing cars. Now, considering the prices of cars in each country, we want to establish a relationship between the nominal interest rate, nominal exchange rate and real exchange rate. এখন আমরা যদি if you want to buy a car from the United States, it would cost $25,000, and as very similar car if you want to purchase from the Japan, it costs around 4 million yen. So at this stage we can compare the prices of two cars. We can Anika ekটু মিউট করতে হবে। We can compare the prices of two cars. তাহলে দুটো কারের
যদি কম্পেয়ার করতে হয়, আইদার ইউ হ্যাভ টু কনভার্ট ইন ইয়েন অর ইউ হ্যাভ টু কনভার্ট ইন ডলার। তাহলে আমরা যদি একটা কমন কারেন্সিতে আনতে চাই, তাহলে ইফ এ ডলার ওর্থ ইজ 80 ইয়েন আমরা জানি, তাহলে আমেরিকান কস্টটা ইয়েনে, ফরেনে আমরা সবকিছু নিয়ে নিচ্ছি বিকজ ইউ আর দ্য সিটিজেন অফ দ্য ইউএস। তাহলে একটা আমেরিকান কার কস্ট যেটা $25,000, এইটাকে যদি ইয়েন, যদি $1 সমান 80 ইয়েন হয়, so you have to multiply this by 80, 25,000 multiplied by 80, so it is around 2 million, অর্থাৎ 20 লাখ ইয়েন আপনার লাগে। এখন দেখেন, আপনি কমন কারেন্সিতে কিন্তু চলে আসছেন, জাপানে ফরেন কারেন্সিতে আমরা কনভার্ট করে ফেলছি সবকিছু, এভরিথিং ইজ কনভার্টেড ইনটু ফরেন কারেন্সি। সো জাপান ইজ দ্য ফরেন কান্ট্রি। সো ইয়েনে যখন পাবলিশ করেছেন, তাহলে জাপানে এটার দাম জানেন যে 4 মিলিয়ন, এন্ড এটা যদি আপনি ইউএস থেকে পারচেজ করেন তাহলে 2 মিলিয়ন। তাহলে এই কম্পারিজন থেকে আমরা বলতে পারি যে আমেরিকায় মাত্র 2 মিলিয়ন, আর এটা জাপানে হচ্ছে 4 মিলিয়ন। So the price of the American car and the price of the Japanese car, we conclude then American car costs একদম half, 2 মিলিয়ন আর 4 মিলিয়ন, তাহলে 1/2 of the Japanese car cost। তার মানে হচ্ছে আমেরিকান কার অনেক সস্তা, প্রায় 1/2 of the Japanese car, 1/2 of the Japanese car, তার মানে হচ্ছে Japanese car cost। In other words, at current prices we can exchange 2 American cars for 1 Japanese car। তার মানে হচ্ছে আমরা একটা আমেরিকান কার যদি করি, তাহলে বেসিক্যালি হচ্ছে we can exchange 2 American cars for 1 Japanese car। তার মানে হচ্ছে 2 মিলিয়ন দিয়ে আপনি আসলে একটা গাড়ি কিনতে পারেন, তাহলে 4 মিলিয়ন দিয়ে আপনি দুটো গাড়ি কিনতে পারেন আমেরিকায়। তাহলে আমেরিকার দুটো গাড়ির খরচ যা, আর জাপানে একটি গাড়ির খরচ তা। এটাকেই আমরা বলতে পারি যে উই ক্যান এক্সচেঞ্জ 2 কার্স। তার মানে রিয়েল টার্মসে আমেরিকায় হচ্ছে 2 কার্স আর জাপানে হচ্ছে 1 কার্স। তাহলে এক্সচেঞ্জ সিমস টু বি ফিজিবল if you exchange 2 American cars for 1 Japanese car। এখন এইটাকে যদি আমরা সামারি হিসাবে দেখাতে চাই, তাহলে আমাদের যে রিয়েল এক্সচেঞ্জ রেটের যে ডেফিনেশনটা আসে, সেটা হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। নমিনাল মানে হচ্ছে যে 80 রিয়েল এক্সচেঞ্জ রেট ইকুয়াল টু, দেখেন নমিনাল এক্সচেঞ্জ রেট, তাহলে নমিনাল এক্সচেঞ্জ রেট কি ছিল 80 ইয়েন পার ডলার ডিভাইডেড বাই অথবা 80 yen per dollar multiplications of the ratio of, দেখেন, price of a car in the United States, price of a car in abroad, here is Japan। তার মানে হচ্ছে আমরা price of a car, তার মানে price of domestic car divided by price of foreign car, এইভাবে মনে রাখতে পারেন, price of domestic car divided by price of foreign car into nominal exchange rate। এখন এটা যদি আমরা সবকিছু 80 ইয়েন পার ডলার যদি $25,000 গুণ করেন, তাহলে আমরা আগের মাল্টিপ্লিকেশন থেকে দেখেছি that it stands about 2 million yen। So 2 million yen divided by 4 million yen, তার মানে হচ্ছে 2 million yen divided by 4 million yen, that means 0.5। তার দেখেন 2 মিলিয়ন ডিভাইডেড বাই 4 মিলিয়ন, 2 মিলিয়ন হচ্ছে উপরে ডিভাইডেড বাই 4 মিলিয়ন, তাহলে 1/2 যে বলছে, সেই 1/2 কিন্তু দিস ইজ ট্রু, যে 1/2 মানে হচ্ছে 0.5, সো 1/2 ইজ 0.5 কি জাপানিজ কার ডিভাইডেড বাই আমেরিকান কার। তাহলে হচ্ছে জাপানিজ কার ডিভাইডেড বাই আমেরিকান কার মানে হচ্ছে আমেরিকান কার যদি একটা হয়, ভাগফল হচ্ছে 0.5, মানে হচ্ছে আমাদের জাপানিজ কার হবে 0.5। তার মানে হচ্ছে একটা আমেরিকান গাড়ি দিলে আপনি অর্ধেকটা জাপানিজ গাড়ি পাবেন।
So at these prices and this exchange rate, we obtain 1/2 of a Japanese car per American car. তাহলে প্রতিটা আমেরিকান কারের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 0.5 জাপানিজ কার। এইটাকে যদি আমরা জেনারেলাইজেশন করি অথবা we can write it generally, then the calculation should like real exchange rate স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। 2 মিনিট পরে ব্যাক করছি। ওকে, সো আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে একটা আমেরিকান কার 0.5 জাপানিজ কার। তাহলে সেটা আমরা কিভাবে পেলাম? যে আমরা নমিনাল এক্সচেঞ্জ রেট ডিভাইডেড বাই, দেখেন, ডোমেস্টিক প্রাইস ডিভাইডেড বাই ফরেন প্রাইস অফ এ কার, ডোমেস্টিক প্রাইস ডিভাইডেড বাই ফরেন প্রাইস। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা করি তাহলে যে রেজাল্টটা পাই, জাপানিজ কার উপরে চলে যাবে, আমেরিকান কার নিচে চলে আসবে এবং এক্সচেঞ্জ রেট হবে 0.5। সো 0.5 জাপানিজ কার ডিভাইডেড বাই আমেরিকান কার মানে হচ্ছে যে আমেরিকান কার যদি একটা হয় তাহলে আমেরিকান কার একটার পরিবর্তে জাপানে আমরা 0.5 কার পাবো। তার মানে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট 0.5 মিনস হচ্ছে ধরেন একের চেয়ে কম। তাহলে কি বুঝাচ্ছে সেই গল্পটা যদি এখানে ক্লিয়ার করেন তাহলে সুবিধা হবে। রিয়েল এক্সচেঞ্জ রেট 0.5, আপনি মনে করতে পারেন রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ ল। এই ল মানে হচ্ছে তাহলে হচ্ছে ডোমেস্টিক কার সস্তা। কারণ দেখেন আমেরিকান কার যদি একটা হয়, জাপানি কার হয় 0.5। তার মানে কি আমরা যখন এক্সচেঞ্জ করতে যাব ইন টার্মস অফ গুডস, তাহলে বেসিক্যালি আমেরিকার একটা গাড়ির পরিবর্তে আপনি জাপানের গাড়ি কিনতে পারবেন অর্ধেকটা। তার মানে বোঝা যাচ্ছে যে ল মিনস হচ্ছে আপনার দেশের যে গুডস, সার্ভিস অথবা ক্যাপিটাল যাই বলেন সেগুলা সস্তা। So at these prices and this exchange rate, we obtain 1/2 of a Japanese car per US car. More generally, we can write this equation, the real exchange rate, দেখেন 80 yen per dollar, আমরা এটাকে we can write this as nominal exchange rate. আর this $25,000, তার মানে এটা হচ্ছে ডোমেস্টিক গুডের প্রাইস কত। সো প্রাইস অফ ডোমেস্টিক গুড আর প্রাইস অফ ডিভাইডেড বাই প্রাইস অফ ফরেন গুড। তার মানে উপরে ডোমেস্টিক গুডস, নিচে হচ্ছে প্রাইস অফ ফরেন গুডস, আর নমিনাল এক্সচেঞ্জ রেট দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করা। তার মানে দ্য রেট at which we exchange foreign and domestic goods depend on the prices of goods in the local currencies
and on the rate at which the currencies are exchanged. তার মানে হচ্ছে আমরা যখনই যে এই যে নমিনাল এক্সচেঞ্জ রেট আপনি ফরেন কারেন্সিতে প্রকাশ করেছেন এবং আপনি জানেন, তার মানে দ্য রেট এট হুইচ কারেন্সিজ আর এক্সচেঞ্জড, এটা ক্লিয়ার। আর দুটো জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে আপনার উই এক্সচেঞ্জ ফরেন এবং ডোমেস্টিক গুডস, যে আমরা এক্সচেঞ্জ করতেছি ফরেন গুডস অথবা ডোমেস্টিক গুডস, এটা ডিপেন্ড করতেছে প্রাইসেস অফ দ্য গুডস ইন দ্য লোকাল কারেন্সিজ। তার লোকাল কারেন্সিজে আপনার দাম কত, যেমন যেমন আমেরিকান গাড়ি আমেরিকাতে কত দাম, ইউএস জাপানের গাড়ি জাপানে কত টাকা দাম। তার মানে হচ্ছে একটু আবারও বলতেছি আপনাদের, যে যখন রিয়েল এক্সচেঞ্জ রেট ডিটারমাইনেশনের কথা চিন্তা করবেন, বলবেন অফকোর্স রিয়েল এক্সচেঞ্জ রেট ডিপেন্ডস অন দ্য নমিনাল এক্সচেঞ্জ রেট। দ্য হায়ার দ্য নমিনাল এক্সচেঞ্জ রেট, তাহলে দ্য রিয়েল এক্সচেঞ্জ রেটও হায়ার। প্রাইস অফ দ্য ডোমেস্টিক গুডস এন্ড প্রাইস অফ দ্য ফরেন গুডস, এই দুটো রেশিওর উপরে। তার মানে হচ্ছে ডোমেস্টিক গুডস এবং ফরেন গুডস। তাহলে আপনি এইভাবে বলতে পারেন নিজ দেশে ওই দ্রব্যের দাম কত, সেটাও রিয়েল এক্সচেঞ্জ রেট দ্বারা প্রভাবিত হয়। তাহলে দিস ক্যালকুলেশন অফ এক্সচেঞ্জ রেট ফর এ সিঙ্গেল গুড আমাদেরকে সাজেস্ট করে যে আমাদের রিয়েল এক্সচেঞ্জ রেট ফর এ ব্রডার বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস এর কি হবে। এখন আমরা এই জায়গাটাকে যদি আরো সিম্পলিফিকেশন করে লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি রিয়েল এক্সচেঞ্জ রেট কে ই এপসিলন দিয়ে যদি ব্যাখ্যা করি, আর এই ই কে স্মল ই লেটার কে যদি নমিনাল এক্সচেঞ্জ রেট দিয়ে ব্যাখ্যা করি, তার মানে হচ্ছে নমিনাল এক্সচেঞ্জ রেটটা সব সময় হচ্ছে এইখানে, এই বইয়ের ক্ষেত্রে হচ্ছে ফরেন কারেন্সি ইন টার্মস অফ ডোমেস্টিক কারেন্সি, তার মানে ইএন পার ডলার। তাহলে এই ই দিয়ে ডিনোট করলেন। তারপরে এই যে প্রাইস অফ ডোমেস্টিক গুডস ডিভাইডেড বাই প্রাইস অফ ফরেন গুডস, তার মানে প্রাইস অফ ফরেন গুডসেও যে দেশ সেই দেশের টাকা দিয়ে প্রকাশ করছেন, প্রাইস অফ ডোমেস্টিক গুডস কেও আপনি যে দেশ সেই দেশের টাকা দিয়ে প্রকাশ করেছেন, সেটাকে আমরা নমিনাল এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করেছি, নাথিং এলস। সো আমরা এটাকে পি ডিভাইডেড বাই পি স্টার। তাহলে পি হচ্ছে আপনার দেশের জিনিসের দাম কত, আর এটা হচ্ছে বাইরের দেশের ওই জিনিসের দাম কত, যে জিনিসের কথা বিবেচনা করছেন সেই জিনিসের দাম কত। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট বিটুইন দ্য টু কান্ট্রিজ, হিয়ার দ্য ইউনাইটেড স্টেটস এন্ড জাপান, it is computed from the nominal exchange rate. This is nominal exchange rate and the আর কিসের উপরে, প্রাইসের উপরে, তাই না? nominal exchange rate and the price levels of the two countries. তার মানে হচ্ছে আপনার দেশে মূল্যস্ফীতির সাথেও কিভাবে সম্পর্ক, সেটাও আপনি একটু পরে পেয়ে যাবেন, যে প্রাইস লেভেল বাড়ার সাথে সাথে এটাকে যদি একটা স্পেসিফিক গুডস এর দাম চিন্তা না করে, এখন এজ এ হোল সিপিআই এর কথা চিন্তা করি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর কথা চিন্তা করি, ইউ ক্যান থিঙ্ক অফ দ্যাট বিকজ সিপিআই রিপ্রেজেন্টস দ্য প্রাইস লেভেল অফ এ কান্ট্রি। সো দিস পি, উপরের যে পি, this is the price levels of your country, and this P star represents the price level of the foreign country. এখন আমরা যদি এই রিলেশনশিপটা সিম্পল এই ইকুয়েশন থেকে দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি যে রিয়েল এক্সচেঞ্জ রেট যত বড় হয়, তাহলে ফরেন গুডস আর রিলেটিভলি চিপ। কারণ একটু আগেই দেখেন, রিয়েল এক্সচেঞ্জ রেট যদি ল হয়, তাহলে আমরা বলছিলাম কি ফরেন গুডস কি আর ভেরি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ ডোমেস্টিক গুডস আর রিলেটিভলি চিপার। তার মানে রিয়েল এক্সচেঞ্জ রেট ফর এক্সাম্পল দিস ইজ 1, তার মানে হচ্ছে 1 না, এটা যদি 2 হতো তাহলে কি হতো সেভাবে চিন্তা করেন। এটার রেজাল্টটা যদি 2 হতো, তাহলে একটা আমেরিকান গাড়ি দুটো জাপানিজের গাড়ি, তার মানে হচ্ছে কি একটা, তাহলে তো জাপানিজের গাড়ি কি হয়ে যাবে, চিপার হয়ে যাবে। তাহলে বলছে যে ইফ রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ হাই, যদি এই রিয়েল এক্সচেঞ্জ রেটটা যদি বেশি হয়, তাহলে দেখেন আপনার বেশি হওয়ার কারণ হচ্ছে আপনি পি যদি বাড়ে, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট হচ্ছে বাড়বে। পি বাড়া মানে কি, ডোমেস্টিক গুডস বিকাম এক্সপেন্সিভ,
ডোমেস্টিক গুডস বিকাম এক্সপেন্সিভ। তার মানে হচ্ছে এইটা হাই হচ্ছে, তাহলে বলতে পারেন ডোমেস্টিক গুডস বিকাম এক্সপেন্সিভ, তাহলে ফরেন গুডস কি হবে? রিলেটিভলি চিপ। আবারও বলতেছি, এই এপসিলন মানে রিয়েল এক্সচেঞ্জ রেট কখন বেশি হবে? বলতে পারেন ডোমেস্টিক গুডস এর প্রাইস লেভেল যদি বেড়ে যায়, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট বেড়ে যাবে। ইফ রিয়েল এক্সচেঞ্জ রেট হাই, তাহলে ডোমেস্টিক গুডস এক্সপেন্সিভ, ফরেন গুডস বিকাম চিপার। তার মানে হচ্ছে যে ডোমেস্টিক গুডস বিকাম রিলেটিভলি এক্সপেন্সিভ। ইফ রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ ল, তাহলে ল হবে কখন? আপনি বলবেন পি যদি ল হয়, তাহলে তো এইটাও ল হয়ে যাবে, রিয়েল এক্সচেঞ্জ রেটেও ল হয়ে যাবে। পি ল হয়ে যাওয়া মানে কি? আপনার ডোমেস্টিক গুডসটা সস্তা হয়ে যাওয়া। সো ইফ রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ ল, তার মানে হচ্ছে দেখেন ডোমেস্টিক গুডস আর রিলেটিভলি চিপ, তাহলে ফরেন গুডস কি হয়ে যাবে? এক্সপেন্সিভ হয়ে যাবে। সিম্পলি আপনি মনে রাখবেন, ডোমেস্টিক প্রাইস লেভেল যদি বাড়ে, রিয়েল এক্সচেঞ্জ রেট বাড়বে। তো ডোমেস্টিক প্রাইস লেভেল বাড়া মানে হচ্ছে ডোমেস্টিক গুডস গেটিং এক্সপেন্সিভ রিলেটিভ টু দ্য ফরেন গুডস, তার মানে ফরেন গুডস বিকাম গেটিং চিপার এবং লেস এক্সপেন্সিভ। তাহলে আমাদের যদি রিয়েল এক্সচেঞ্জ রেট বাড়ে, তাহলে বলবেন ডোমেস্টিক গুডস বিকাম এক্সপেন্সিভ। যদি রিয়েল এক্সচেঞ্জ রেট কমে, তখন বলবেন ডোমেস্টিক গুডস বিকামস চিপার, আর নাথিং এলস। সো রিয়েল এক্সচেঞ্জ রেট, এবং তাহলে আমরা বলতে পারি যেহেতু আমরা একটা দেশ আরেকটা দেশের কারেন্সি ট্রেড হয়, উই কল দিস ইজ এ নমিনাল এক্সচেঞ্জ রেট। একইভাবে আমরা যখন রিয়েল এক্সচেঞ্জ রেটে কনভার্ট করি, তখন আসলে ওই যে দ্রব্যটার কথা বিবেচনা করবেন, সেই দ্রব্যটার তার ডোমেস্টিক প্রাইস কিরকম সেটা দিয়ে কোট করবেন। তার মানে হচ্ছে ডোমেস্টিক প্রাইস ডিভাইডেড বাই ফরেন প্রাইস। তাহলে দিস ইজ ডোমেস্টিক প্রাইস ডিভাইডেড বাই ফরেন প্রাইস। তাহলে nominal price, nominal exchange rate multiplied by the ratio of domestic price to the foreign price is the determines the real exchange rate. তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট বাড়বে কখন? বলবেন ডোমেস্টিক প্রাইস যদি বাড়ে, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট বাড়ে। তাহলে ডোমেস্টিক প্রাইস বাড়া মানে হচ্ছে ডোমেস্টিক গুডস গেটিং মোর এক্সপেন্সিভ। তাহলে মোর এক্সপেন্সিভ যদি হয়ে যায়, বাংলাদেশে ইনফ্লেশনের কারণে, সিপিআই বাড়ার কারণে যদি মনে করেন যে পি বেড়ে যাচ্ছে, তখন এই এক্সচেঞ্জ রেট ডেফিনেশন যদি ফলো করেন, তখন আপনি বলবেন যে আসলে আমার রিয়েল এক্সচেঞ্জ রেট বেড়ে যাচ্ছে। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার গুডস ভেরি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ফরেন গুডস এর তুলনায়। মানে আবার যদি বলেন কমতেছে, তখন মনে করবেন আপনার প্রাইস লেভেল কমতেছে, অথবা আপনার শত্রু যে বিপরীত যে কম্পিটিং যে, তার প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে। তাহলে তার প্রাইস লেভেল বেড়ে যাওয়া মানে সে এক্সপেন্সিভ হয়ে যাওয়া, আমি আমার দেশেরটা লেস এক্সপেন্সিভ হয়ে যাওয়া। এখন আমি কেন এই কথাটা আবার রিপিট করে বললাম? কারণ হচ্ছে আপনার দেশের জিনিসের দাম যখন বাড়তে থাকে, তখন আপনার জিনিস যখন এক্সপেন্সিভ হয়ে যায়, তখন আসলে ফরেনার্সদের ডিমান্ড টুয়ার্ডস ইউর গুডস, তাহলে সেটা কিন্তু যখন ইট ইজ গেটিং more expensive, তখন then they demand less of your goods. So in that case, আপনি বলতে পারেন it hampers the exports as well as the imports. So in that case, export import এর সাথে যেহেতু জড়িত exchange rate, so it affects আবার বলবে কিসের? যে লাস্ট যেটুকু বললেন এক্সপোর্ট ইম্পোর্ট। বুঝলাম না, আপনার কোনো প্রশ্ন করতেছেন নাকি কিছু কথা বলতেছেন? স্যার একটা টপিকে একটু সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে যে আমার প্রাইসটা কমে আসছে, মানে আমার প্রাইসটা লেস এক্সপেন্সিভ হচ্ছে। এটা মানে আমাদের কি ইম্প্যাক্ট ফেলতেছে, এটা একটু মানে কাটা কাটা আসছে, শুনতে পাইছি স্যার। ঠিক আছে, ওইটাই রিপিট করছি।
শুনেন, আমাদের দেশের প্রাইস লেভেল যখন বাড়ে তখন বুঝতে পারবেন যে আমার দেশের প্রাইস লেভেল বাড়া মানে হচ্ছে কি আমার দেশের পণ্য আমার কাছেও বেশি এক্সপেন্সিভ হয়ে যাও, অন্যের কাছেও তাহলে বেশি এক্সপেন্সিভ হয়ে যাও। তাহলে আমি কেন বলতেছি যে প্রাইস লেভেলটা আসলে যখন আপনার রিয়েল এক্সচেঞ্জ রেটের সাথে ডিটারমাইন হয়, তাহলে ডোমেস্টিক প্রাইস লেভেলের সাথে ডোমেস্টিক প্রাইস লেভেল যখন বেশি এক্সপেন্সিভ হয় তখন এক্সচেঞ্জ রেটটা, রিয়েল এক্সচেঞ্জ রেটটা বাড়তে থাকে। আবার যখন বলেন যে ডোমেস্টিক প্রাইস লেভেল কমে যায় তখন রিয়েল এক্সচেঞ্জ রেটেও কমে যায়। তাহলে কমলে আপনার দ্রব্যের ডিমান্ড বাহিরের বিদেশিদের বেড়ে যায়, এক্সপোর্ট বাড়ে। আমি এক্সপোর্ট দিয়ে চিন্তা করি না, পরবর্তীতে আপনি ইম্পোর্ট দিয়ে চিন্তা করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু জাস্ট মনে করেন ইম্পোর্ট ইজ গিভেন, what is happening to the export goods of your country, তাহলে in that case রিয়েল এক্সচেঞ্জ রেট বেড়ে গেল। what does it means? তার মানে আপনার দেশের প্রাইস লেভেল বেড়ে গেল, রিলেটিভ প্রাইসটা আপনার বেড়ে গেল। তাহলে রিলেটিভ প্রাইস যদি বেড়ে যায় তার মানে আপনার পণ্যটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তাহলে আপনার যে পরিমাণ এক্সপোর্ট ডিমান্ড ফরেনারদের আপনার দ্রব্যের প্রতি আছে সেটা ডেফিনেটলি ফল করে যাবে। আমি যে ইন্ডিকেশনটা দিচ্ছি, ইট মিনস দ্যাট দিস real exchange rate is associated with the trade balance। তার মানে হচ্ছে ট্রেড ব্যালেন্স মানে কি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, সো নেট এক্সপোর্ট। তাহলে নেট এক্সপোর্টের সাথে কিভাবে রিলেশন, সেই গল্পটা এখানে বলছে যে what macroeconomic influence does the real exchange rate exert? To answer the question, we remember that real exchange rate is nothing more than the relative price। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেটটা, নমিনাল এক্সচেঞ্জ রেট তো বাজারে আসছে, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেটটা নাথিং বাট দ্য রিলেটিভ প্রাইস। তাহলে এই কথাটা মনে রাখলেই হয় যে ডোমেস্টিক প্রাইস অফ এ গুড ডিভাইডেড বাই ফরেন প্রাইস অফ এ গুড, তার মানে হচ্ছে দিস ইজ দ্য রিলেটিভ প্রাইস। জাস্ট এজ দ্য রিলেটিভ প্রাইস অফ hamburger and pizza determine you choose for lunch, the relative price of domestic and foreign goods affects the demand for these goods। তার মানে আমি যে কথাটা বললাম যে আপনার গুডস লেস এক্সপেন্সিভ হচ্ছে না মোর এক্সপেন্সিভ হচ্ছে, সেটা আসলে ডিমান্ড আসলে ডিপেন্ডস অন দ্য রিলেটিভ প্রাইসেস। সো the changes in the relative price affects the demand for those goods। Suppose real exchange rate is low, এখন কথা হচ্ছে ল কেন? তখন আপনি বলবেন যে ডোমেস্টিক প্রাইস যদি রিলেটিভ প্রাইস যদি ল হয় তার মানে হচ্ছে বিদেশিদের তুলনায় আপনার জিনিসের দাম কমে গেছে। তো কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানে লেস এক্সপেন্সিভ হওয়া। ইন দিস সিচুয়েশন ডোমেস্টিক গুডস আর রিলেটিভলি চিপ, তাহলে ডোমেস্টিক রেসিডেন্টস উইলস ওয়ান্ট টু পারচেজ ফিউয়ার ইম্পোর্টেড গুডস। তাহলে আপনার জিনিস, একই ধরনের জিনিস আপনার এখানে যদি সস্তা হয়ে যায়, তাহলে আমি যদি সেটা ইম্পোর্ট করতাম তাহলে তো আমি কম ইম্পোর্ট করব, বিকজ ইট ইজ অ্যাভেলেবল, চিপলি অ্যাভেলেবল ইন দ্য ডোমেস্টিক মার্কেট। তাহলে বলতেছে আমার ইম্পোর্ট কমে যাবে, তার মানে দে উইল বাই ফোর্ডস rather than Toyotas। তাহলে ডোমেস্টিক বলতে কি ইউনাইটেড সিটিজেন্স, তাহলে ফোর্ড কার কিনবে? টয়োটা কিনবে না, তার দেশে যেটা উৎপাদন হয় সেটা কিনবে, অন্যটা কিনবে না, ফর দ্য সেম রিজন। তাহলে ফরেনার উইল বাই মেনি অফ আওয়ার গুডস। তাহলে বিদেশিরা কি করবে? আমার দেশে জিনিস যখন রিলেটিভলি চিপ হয় তাহলে বিদেশিরাও আমার জিনিসটা বেশি পারচেজ করবে, ফর দ্য সেম রিজন foreigners would like to buy our goods। as a result both of these actions, quantity of our net exports demanded will be high। তার মানে হচ্ছে ইম্পোর্ট কমে যাওয়া, আবার অন্যভাবে যদি বলি সাইমালটেনিয়াসলি এক্সপোর্ট বেড়ে যাওয়া, তাহলে নেট এক্সপোর্টটা আসলে পজিটিভ ইম্প্যাক্ট পড়ে যদি আমার সেটা ল হয়। কি হয়? যদি রিয়েল এক্সচেঞ্জ রেট ল হয়, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট ল হওয়া মানে হচ্ছে নেট এক্সপোর্ট হাই হওয়া। তাহলে নেট এক্সপোর্টের সাথে ট্রেড ব্যালেন্সের যদি সম্পর্ক বলেন which is expressed in terms of net export, তাহলে we have a negative relationship। তাহলে this opposite occurs if the real exchange rate is high। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ হাই মানে হচ্ছে রিলেটিভলি আমার দেশের দ্রব্য বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাহলে আমার মানুষের ডিমান্ডও কমবে, আবার আমার বাইরের পণ্যের প্রতি ইম্পোর্টেড ডিমান্ডও বেড়ে যাবে। তাহলে ডোমেস্টিক রেসিডেন্টস উইল ওয়ান্ট টু বাই মেনি অফ দ্য ইম্পোর্টেড গুডস এন্ড ফরেনার্স উইল ওয়ান্ট টু বাই ফিউয়ার অফ আওয়ার গুডস। তাহলে এই ক্ষেত্রেও আমাদের নেট এক্সপোর্ট কি হবে? ল হয়ে যাবে। So we can write the relationship, the net export is basically a function of
এক্সচেঞ্জ রেট। এখন আপনি দেখেন নেট এক্সপোর্ট একবার কিন্তু আমরা সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট রিলেশনশিপ দিয়ে প্রকাশ করেছি। নেট এক্সপোর্টকে এখন আমরা প্রকাশ করছি হচ্ছে নেট এক্সপোর্ট ইজ এ ফাংশন অফ রিয়েল এক্সচেঞ্জ রেট। কারণ রিয়েল এক্সচেঞ্জ রেট হাই হওয়া মানে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট হাই হওয়া মানে হচ্ছে নেট এক্সপোর্ট কমে যাওয়া, রিয়েল এক্সচেঞ্জ রেট লো হওয়া মানে হচ্ছে নেট এক্সপোর্ট ব্যালেন্স বেড়ে যাওয়া। তাহলে ইনভার্স রিলেশনশিপ। তাহলে হোয়াট the determinants of the real exchange, আমরা যদি একটা মডেল করি সেই that explain factors determines the real exchange rate, তাহলে we can combine the relationship যে net export and the real exchange rate, net export এবং রিয়েল এক্সচেঞ্জ রেটের মধ্যে কি রিলেশনশিপ কি সেটাকে যদি আমরা প্রকাশ করতে পাই, তাহলে আমরা এখান থেকে পেয়েছি যে এপসিলন যেটাকে আমরা ডিনোটেড বাই রিয়েল এক্সচেঞ্জ রেট, তাহলে রিয়েল ডিনোটস দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট, তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট হাই হওয়া মানে আপনার দ্রব্য আমার দেশের দ্রব্য রিলেটিভলি এক্সপেন্সিভ, তার মানে হচ্ছে নেট এক্সপোর্টের উপর নেগেটিভ প্রভাব, তার মানে হচ্ছে কমে যাবে। আবার লো হওয়া মানে হচ্ছে আপনার দ্রব্য রিলেটিভলি চিপ, তাহলে আপনার এক্সপোর্টেও বাড়বে ইম্পোর্ট কমবে। সো এই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট। লো মিন্স high net export, low high means high মানে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট হাই, এই কথা বলছি। সো হাই মিন্স রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ হাই, তাহলে নেট এক্সপোর্ট লেস, নেট এক্সপোর্ট লেস মিন্স রিয়েল এক্সচেঞ্জ রেট হাই। অথবা আপনি এইভাবে বলেন ইফ রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ লো, net export is high. If real exchange rate is high, net export is low. So inverse relationship কেন সেই কথাগুলো এতক্ষণ বললাম। এখন এই ফিগার থেকে যদি দেখেন that means we want to show the relationship between real exchange rate এবং net export, তাহলে high real exchange rate, low net export। ইভেন এখানে ইন্ডিকেশন দেওয়া আছে পরবর্তীতে এটা নেগেটিভও হতে পারে, এখানে শুধু আপনাকে সম্পর্কটা বোঝানোর জন্যই এখানে আঁকা হয়েছে। এখন এই গ্রাফটাই যদি এক্সপ্লেইন করেন, this graph shows the relationship between real exchange rate and the net exports, তাহলে the lower the real exchange rate, তাহলে লোয়ার মানে কি আপনি বলবেন আমার দেশের জিনিস সস্তা, কারণ পিটা উপরে, প্রাইস অফ ডোমেস্টিক ডিভাইডেড বাই প্রাইস অফ ফরেন, তাহলে লো মানে কি আপনার রিলেটিভ প্রাইস অফ আপনার দেশের দ্রব্যের কথা যদি বলেন এই দ্রব্যটার রিলেটিভ প্রাইস আপনার দেশে লো, লো হইলে ভালো, বেশি এক্সপোর্ট হবে, আমরা কম ইম্পোর্ট করব, তার মানে হচ্ছে নেট এক্সপোর্ট ট্রেড ব্যালেন্সটা পজিটিভ হবে, অনেক পজিটিভ হবে। আবার যত বেশি উপরে উঠবেন এটা তত কমতে থাকবে, তার মানে হচ্ছে if lower the real exchange rate, less expensive are domestic goods relative to foreign goods and thus greater the our net exports. Note that a portion of the horizontal axis measures negative values of the net because imports can exceed exports, so net export can be less than the zero. এই কথাটাই বললাম যে আমরা জানি net export could be negative. So আমরা এইটাকে যদি সামারাইজ করতে চাই তাহলে the real value of a currency আমরা যদি রিয়েল এক্সচেঞ্জ রেট দিয়ে ডিটারমাইন করতে চাই তাহলে বলতেছি যে রিয়েল ভ্যালু অফ এ কারেন্সি is inversely related to the net export. So when the real exchange rate is lower, তার মানে domestic goods are less expensive related to the foreign goods. So net exports are greater. একইভাবে ট্রেড ব্যালেন্সের কথা যদি বলা হয় তাহলে ট্রেড ব্যালেন্স বলতে যেগুলি নেট এক্সপোর্ট মাস্ট ইকুয়াল টু দ্য নেট ক্যাপিটাল আউটফ্লো, তাহলে আমরা নেট ক্যাপিটাল আউটফ্লো কে ডিফাইন করেছিলাম সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট দিয়ে, which in terms equals savings minus investment. So savings is fixed by the consumption function and fiscal policy, investment is fixed by the investment function and the world interest rate. তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছিল whether the domestic interest rate is equal to the foreign interest rate, যদি সেটা ডেভিয়েট করে তাহলে দেখছি যে it converges to the equilibrium, কিন্তু আমরা সেই জায়গাটা থেকে যদি ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট এইভাবে যদি ডিটারমাইন করতে চাই তাহলে এক পাশে রিয়েল এক্সচেঞ্জ রেট আর এক পাশে নেট এক্সপোর্ট, we know there is a negative or inverse relationship between real exchange rate এবং net export. তাহলে how the real exchange rate is determined, তাহলে real exchange is determined
বাই দ্য ইন্টারসেকশন। কারণ আমরা তো জানি যে আমার ট্রেড ব্যালেন্সের যেটা সারপ্লাস অথবা ডেফিসিট সেটাই কিন্তু আসলে রিফ্লেক্টেড হবে whether the capital comes into the country or capital flows outside the country. So capital flows into the country and outside of the country is linked with the trade balance. তাহলে ট্রেড ব্যালেন্সে সারপ্লাস থাকা মানে কি এবং ডেফিসিট থাকা মানে কি সেই কথাটাই বলছিলাম যে সারপ্লাস যদি হয় তাহলে আমরা বাইরে বিনিয়োগ করতে পারি, ডেফিসিট যদি হয় বিদেশিরা আমার এখানে বিনিয়োগ করতে পারে। তাহলে এক্সচেঞ্জ রেট vertical line represents করছে savings minus investments and downward sloping net export schedule at the intersection quantity of dollars supplied for the flow of capital abroad equal to the quantity of dollar demanded for the net export of the goods and services. তার মানে হচ্ছে এইটা হচ্ছে equilibrium real exchange rate। তার মানে হচ্ছে equilibrium real exchange rate determine করে যে intersections of savings investment curve and the net export curve। কারণ এখন যদি বলেন এই জায়গায় কি হয় এর নিচে, এর উপরে কি হয়, এর নিচে হচ্ছে যে আপনি নেট এক্সপোর্ট ইজ পজিটিভ, তার মানে হচ্ছে অনেক বেশি, তাহলে আপনি কি করবেন বাইরে বিনিয়োগ করবেন, কিন্তু তাহলে ক্যাপিটাল ফ্লোজ আউটসাইড দ্য কান্ট্রি, তাহলে ফ্লোজ আউটসাইড দ্য কান্ট্রি যদি হয় ধীরে ধীরে কমতে থাকবে, কমতে কমতে আবার সেই সেভিংস ইনভেস্টমেন্টের সমান হবে। বিকজ আমরা এই এক্সচেঞ্জ রেট দিয়ে আমরা কিভাবে ইকুইলিব্রিয়ামে আসি সেটা আপনারা একটু চিন্তা করেন। তাহলে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি S-1 এটা ভার্টিক্যাল, বিকজ নাইদার সেভিং নর ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেটের উপর আমরা ধরতেছি যেহেতু দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে রিয়েল এক্সচেঞ্জ রেট যাই হোক না কেন সেভিং ইনভেস্টমেন্ট কার্ভ ইজ ভার্টিক্যাল। তার মানে হচ্ছে সেভিংস ইনভেস্টমেন্ট কার্ভ, আমরা যে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট এই যে গ্যাপটার কথা বলছি সেই গ্যাপটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট। তার মানে হচ্ছে ভার্টিক্যাল, নাইদার সেভিংস নর ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট। The crossing of these two lines determine the equilibrium real exchange rate. এখন আমরা এখানে অর্ডিনারি সাপ্লাই ডিমান্ড ডায়াগ্রামের মাধ্যমে চিন্তা করতে পারি, যেটা বলছিলাম আপনাদের, the vertical line S-I represent net capital outflow। আমরা কিন্তু নেট ক্যাপিটাল আউটফ্লোকে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট দিয়ে বের করছি, যদি সমান হয় তাহলে সেটা জিরো, যদি সারপ্লাস থাকে, যদি ধরেন আপনার সঞ্চয় বেশি S greater than I, তখন আপনি চিন্তা করবেন দিস শুড ফ্লোজ আউটসাইড দ্য কান্ট্রি। আবার চিন্তা করলেন I greater than S, আপনার ইনভেস্টমেন্ট সেভিংস এর চেয়ে বড় হয়েছে কেন? বিকজ ফরেনার এখানে বিদেশিরা বিনিয়োগ করেছে যে কারণে এখানে হয়েছে। সেই কথাগুলো আমরা এর আগের ক্লাসেও কিন্তু বলেছি। তার মানে হচ্ছে আমাদের যদি নেট ক্যাপিটাল ফ্লোজ আউটফ্লো, নেট ক্যাপিটাল আউটফ্লো বের করতে চাই তাহলে S-I কার্ভটা দিয়ে রিপ্রেজেন্ট করব। সো সাপ্লাই অফ dollars to be exchanged into the foreign currency and invested abroad. The downward sloping line NX represents the net demand for dollars, net demand for dollars coming from foreigners who want dollars to buy our goods। তার মানে হচ্ছে net export represent the net demand for dollars। তাহলে এই ডিমান্ডটা নেট এক্সপোর্ট পজিটিভ ধরেন, তাহলে নেট এক্সপোর্টের এইটা কার এখান থেকে আসবে, যে বলছে যে ফরেনার্স যারা বিদেশিরা আমাদের হু ওয়ান্ট ডলার্স টু বাই আওয়ার গুডস, আমাদের দ্রব্য কিনতে গেলে তারা কি করবে আমাদেরকে ডলার দিবে। তাহলে আমরা যদি এক্সপোর্ট করি ডলার কি করে পায়, আবার যদি ইম্পোর্ট করি তাহলে আমরা কিন্তু ডলার ডিমান্ড করি। একইভাবে ওরাও যখন ইম্পোর্ট করবে তখন কিন্তু তারা ডলার ডিমান্ড করবে। তাহলে আমরা যদি ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেটের কথা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে সাপ্লাই অফ ডলার্স অ্যাভেইলেবল। তাহলে সাপ্লাই অফ ডলার্স অ্যাভেইলেবল কোত্থেকে আসবে? নেট ক্যাপিটাল আউটফ্লো ব্যালেন্স থেকে আসবে। তাহলে ডিমান্ড for dollars by the foreigners buying our net export, তার মানে হচ্ছে আপনার নেট এক্সপোর্ট পজিটিভ, ইট মিন্স দ্যাট ইউ হ্যাভ এ সারপ্লাস। তাহলে এই সারপ্লাসটা জেনারেটেড হয়েছে থেকে এখান থেকে, তাহলে এইটা বাইরে চলে যাবে। আর যদি ডেফিসিট থাকে ঠিক একইভাবে। এক কথা হচ্ছে আপনি ট্রেডের মাধ্যমে যা করবেন সেখানে সারপ্লাস হচ্ছে না শর্টেজ হচ্ছে সেটার কথা ভাববেন। যদি সারপ্লাস হয় বলবেন S-I is পজিটিভ, যদি ডেফিসিট হয় S-I is less than 0। তার মানে হচ্ছে আপনি S-I পজিটিভ মানে হচ্ছে আপনার যদি
নেট ক্যাপিটাল আউটফ্লোর কথা বলেন, সেটা পজিটিভ। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষের বাইরের বিনিয়োগ, বাংলাদেশের মানুষের অতিরিক্ত ডলার বাইরে বিনিয়োগ করা হবে হবে অথবা এটা চলে যাবে, এইভাবে চিন্তা করবেন। আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে বিদেশিরা আমাদের এখানে অতিরিক্ত ওই ডলারটা, যেটা ইনভেস্টমেন্ট গ্রেটার দেন সেভিংস, নেগেটিভ। নেগেটিভটা কোত্থেকে আসছে? ট্রেড ব্যালেন্স আপনার নেগেটিভ। তার মানে হচ্ছে এই নেগেটিভটা তো আপনার এখন ইম্পোর্ট বেশি করেন, তাহলে আপনার টাকা দরকার ওই ইম্পোর্টের গ্যাপটা পূরণ করতে, তাহলে সেটা আপনি কোত্থেকে পাবেন? বাহিরের মানুষ যখন আপনাকে ডলারটা দিবে তাহলেই আপনি পাবেন। বাইরের ডলার যখন এই দেশে ঢুকবে তখনই আপনি পাবেন, না হয় আপনি কিন্তু আপনার ইম্পোর্টেড যে এক্সট্রা ডিমান্ড সেটা মিট আপ করতে পারবেন না। দ্যাট মিনস আমরা যে net capital outflow concept that is linked with the net export concept, তাহলে আমার সারপ্লাস আমার ডেফিসিট কিভাবে প্রভাবিত করে সেই জায়গায়। এখন এই সব পলিসির কথা যদি বলেন তাহলে বলছে the impact of expansionary fiscal policy at home on the real exchange rate। তার মানে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট কে প্রভাবিত করার জন্য ফিসক্যাল পলিসি, এক্সপানশনারি পলিসি নিচ্ছে। যেমন বলছে যে সরকার তার পারচেজ বাড়ায় দিবে অথবা এ কাট ইন ট্যাক্সেস। তাহলে আমার কথা হচ্ছে সরকার যখন ব্যয় বাড়ায় দেয় তাহলে ন্যাশনাল সেভিংসটা কমে যায়, কারণ পাবলিক সেভিংস কমে যায়। একইভাবে গভর্নমেন্ট যখন ট্যাক্স কাট করে সরকারের আয় কমে যায়, তাহলে সরকারের আয় কমে যাওয়া মানে হচ্ছে পাবলিক সেভিংস কমে যাওয়া। দ্যাট মিনস দ্য ফল ইন সেভিংস রিডিউসেস দ্য সাপ্লাই অফ ডলার্স টু বি এক্সচেঞ্জড ইনটু দ্য ফরেন কারেন্সি। দেখেন, ফল ইন সেভিংস, S1 ছিল, সেভিংসটা ফল করছে, এ রিডাকশন ইন সেভিংস রিডিউসেস দ্য সাপ্লাই অফ ডলার। তার মানে হচ্ছে আপনার এখানে যদি সেভিংস, ন্যাশনাল সেভিংস যদি রিডিউস হয়ে যায় মানে কি, এটা ঠিক আছে, এটা কমে যাচ্ছে, তার মানে সেভিংস কমে যাচ্ছে। তাহলে S1 মাইনাস আই থেকে S2 মাইনাস আই, দিস শিফট raises the equilibrium real exchange rate from E1 to E2। এখন কথা হচ্ছে আপনি দেখেন একটা দেশের ন্যাশনাল সেভিংস যদি কমে যায়, রিয়েল এক্সচেঞ্জ রেটটা বেড়ে যায়। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট বাড়া মানে কি? রিয়েল এক্সচেঞ্জ রেট বাড়া মানে হচ্ছে একটা সেম দ্রব্য পৃথিবীর অন্যান্য দেশেও আছে, কিন্তু আপনার দেশের সাথে যখন ওই দেশের দ্রব্য তুলনা করব তখন আপনার দ্রব্যটা রিলেটিভলি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সরকার যদি একটা দেশের ন্যাশনাল সেভিংস কমে যায় তাহলে সরকারের প্রবলেমটা হচ্ছে যে এই দেশে প্রাইস লেভেলটার মধ্যে কিন্তু সেটা রিফ্লেক্ট হয়, যেটা গিয়ে আলটিমেটলি আপনার রিয়েল এক্সচেঞ্জ রেটে বাড়ায় দেয়। তার মানে বাংলাদেশেও যে প্রাইস লেভেলটা বেশি সেটা একটা চিন্তা করতে পারেন। এক, সরকার তার পর্যাপ্ত ট্যাক্স কালেকশন করতে ব্যর্থ, একই সাথে সরকার যে পারচেজ করে সেটা তার সামর্থ্য অনুযায়ী সরকার পারচেজ করে না। তার মানে হচ্ছে সরকারের যে পরিমাণ আয় তার থেকে সরকার অধিক মাত্রায় এই পারচেজে নজর বলে, বেশি মাত্রায় খরচ বিলাসী বলে প্রকৃতপক্ষে আমাদের দেশের প্রাইস লেভেল, সেম গুডস এর প্রাইস লেভেল রিলেটিভলি হায়ার compared to the other competing countries. So this is the case if tax cut or the government increases its public expenditure, it reduces the S minus I curve, which pushes up the real exchange rate. এখন এখানে আমরা যদি একইভাবে বলি the impact of expansionary fiscal policy abroad, তার মানে কি এটা ইন্টারেস্টিং বিষয় যে আপনি আপনার দেশের গল্পটাই যদি সেটা অন্য দেশের গল্পের মতো হয় তাহলে আলটিমেটলি আপনার জন্য ভালো, সুবিধাজনক। অর্থাৎ অন্য দেশে প্রাইস লেভেল বেড়ে যাবে কিন্তু আপনার দেশে প্রাইস লেভেল রিলেটিভলি একই যদি থাকে তখন মনে করবে আপনার দেশ রিলেটিভলি চিপার। তাহলে সেম এক্সপেনশনারি পলিসি যদি if it is stuck in your competing countries, that would help to reduce the real exchange rate. It means that it would help reduce the price level of your country compared to your competing countries. তাহলে আমরা এই fiscal policy abroad, একইভাবে shifts in aggregate demand,
ট্রেড পলিসির কথা বলছে, এগুলা জাস্ট আপনারা একটা আরেকটার সাথে মিলায় পড়বেন। যেমন এখানে বলছে যে an increase in investment demand raises the quantity of domestic demand। তাহলে ইনক্রিজ ইন ডোমেস্টিক ডিমান্ড মানে কি, এইটা মাইনাস সাইনে যদি বাড়ে তার মানে হচ্ছে কিন্তু আপনার রিয়েলি কমে যাবে এস মাইনাস আই। তার মানে হচ্ছে an increase in investment demand raises the quantity of investment from I1 to I2. As a result, the supply of dollars to be exchanged into foreign currencies falls from S minus I1 to S minus I2. This falls in supply raises the equilibrium exchange rate। কারণ এখানে ইনভেস্টমেন্ট যখন আমি বলছি আয় বেশি থাকা মানে হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আপনার দেশে আছে। এখন কোনো কারণে যদি আরো বেশি বিনিয়োগ আপনি আনতে চান, ফরেন কারেন্সি যদি আপনার দেশের ভিতরে ঢুকাতে চান, দ্যাট মিনস অ্যান ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট ডিমান্ড। তার মানে হচ্ছে বাংলাদেশ সরকার এখন যে প্রচেষ্টাটা করছে সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে, এবং চায়না গতকালকেও দেখবেন দে showed their interest to shift from other countries to Bangladesh। তার মানে হচ্ছে এইগুলো এখন গভর্নমেন্টের যে প্রচেষ্টা তার সাথে থিওরিতে কিভাবে লিঙ্কড দেখেন। তার মানে হচ্ছে সরকার চাচ্ছে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট স্কেজুল যেটা আছে সেটা যদি ফিক্সড ধরা হয়, আগামী বছর এটাকে বাড়ানো। তার মানে হচ্ছে an increase in investment। তাহলে এটা কি হবে, raises the domestic investment। তার মানে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যদি I1 হয় তাহলে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে যে I2 তে চলে যাবে। তাহলে I2 তে যখন চলে যাচ্ছে তাহলে সাপ্লাই of dollars to be exchanged into foreign currencies fall from S minus I1 to S minus I2। এই কথাটা একটু বুঝেন যে আমাদের যদি সাপ্লাই অফ ডলার্স টু বি এক্সচেঞ্জড ইনটু ফরেন কারেন্সিস ফল ফ্রম S মাইনাস I1, প্রথমটা ছিল S মাইনাস I1, এরপর হচ্ছে এটা যখন বাড়ছে তখন S মাইনাস I1 যে পরিমাণ সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট বাড়ার সাথে সাথে, তার মানে সেটা কি ইনভেস্টমেন্ট, বিদেশি ইনভেস্টমেন্ট। তার মানে হচ্ছে সাপ্লাই অফ ডলার্স, তাহলে টু বি এক্সচেঞ্জড ইনটু ফরেন কারেন্সিস সেটা আলটিমেটলি বলতেছে ফল করতেছে ফ্রম S মাইনাস I1 টু S মাইনাস I2। তার মানে হচ্ছে যে আমরা সিম্পলি যে ডোমেস্টিক যে ডিমান্ড যদি ক্রিয়েট হয় সেই পরিমাণ সঞ্চয় যদি আমাদের না থাকে তাহলে সেটা আলটিমেটলি আমার যে রিয়েল এক্সচেঞ্জ রেট সেই রিয়েল এক্সচেঞ্জ রেটের মধ্যে প্রভাবিত হয়। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেটে কিভাবে প্রভাবিত হয়, কারণ হচ্ছে আমরা আসলে একটা ক্রাইসিসে আছি, যে কারণে আমাদের দেশের যে প্রাইস লেভেল সেটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটের সাথে সম্পৃক্ত। তার মানে হচ্ছে ইন টার্মস অফ হিউজ ডিমান্ড ফর দ্য ডলার, তাহলে সেটা হচ্ছে যে আপনার ইন টার্মস অফ যদি আপনি সেটা প্রাইসের মাধ্যমে রিয়েল এক্সচেঞ্জ রেট মানে কিন্তু সেটা প্রাইস দিয়ে রিফ্লেক্ট হবে। তাহলে হচ্ছে আলটিমেটলি আমাদের ডোমেস্টিক প্রাইস লেভেল বেড়ে যাবে, আর সেটা আলটিমেটলি ফরেন এক্সচেঞ্জ মানে ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটকে বাড়িয়ে দিবে। একইভাবে এই জায়গাগুলোর কথা যদি চিন্তা করেন, এই কয়েকটা জিনিসই দেখেন, প্রটেকশনিস্ট ট্রেড পলিসিস। প্রটেকশনিস্ট মানে হচ্ছে আপনি বললেন যে আমরা যে বিদেশ থেকে যে পণ্য আমদানি করি আমদানিটা এখন কম করব, আমরা বিদেশ থেকে যেটা ছোটখাটো জিনিস ইম্পোর্ট করি সেগুলো এখন আমরা ডোমেস্টিক্যালি প্রডিউস করব। অথবা আপনি চিন্তা করলেন আপনার দেশের ইন্ডাস্ট্রি বাঁচায় রাখার জন্য বিদেশি কিছু পণ্যের প্রতি আপনি রেস্ট্রিকশন। তাহলে protectionist trade policies such as ban on imported car shifts the net export schedule from the Annex E1 to Annex E2, which raises the real interest rate from E1 to. Notice that despite the shift in the net export schedule, the equilibrium level of net export is unchanged। তার মানে হচ্ছে আমরা এখানে নেট এক্সপোর্ট S মাইনাস I এইখানে ইন্টারসেক্ট করেছিল, আবার এখানে ইন্টারসেক্ট করলো। তার মানে হচ্ছে নেট এক্সপোর্ট শিডিউলটা যা আছে তাই, সেটা রেখে আমি যদি প্রোটেকশনিস্ট পলিসি নেই, প্রোটেকশনিস্ট পলিসি নেওয়া মানে হচ্ছে তো আপনার আলটিমেটলি নিজের দেশের উৎপাদন বাড়াবেন, নিজের দেশের এই জায়গাগুলোর কথা বলবেন, কিন্তু সেটাও আলটিমেটলি আপনার
ডোমেস্টিক প্রাইসের উপর এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন ইট পুশেস আপ দ্য ডোমেস্টিক প্রাইসেস, এবং এটা আলটিমেটলি হচ্ছে E2 তে হয়। আবার আপনি এইভাবে চিন্তা করেন যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আপনি বললেন যে ব্যান অন ইম্পোর্ট, তার মানে ইম্পোর্ট কমে গেল, তাহলে নেট এক্সপোর্ট কিন্তু বিকামস পজিটিভ, তাহলে নেট এক্সপোর্ট কার্ভ ডেফিনেটলি শিফটস টু দ্য রাইট। কারণ আমাদের যেটা হচ্ছে যে কিছু পণ্যের উপর ব্যান করছে অথবা রেস্ট্রিকশন করছে, তাহলে সেই রেস্ট্রিকশনের কারণে ইম্পোর্ট কমে গেছে, যে কারণে নেট এক্সপোর্ট ব্যালেন্সটা কিন্তু বিকজ অফ দ্য লেস ইম্পোর্টস কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস টাইম পিরিয়ড, সেই কারণে কিন্তু নেট এক্সপোর্টটা পজিটিভ। সো ইন দ্যাট সেন্স reducing or banning or any kind of restrictive or protective import policies could কি করতে পারে restrictive import which help to make the net export balance positive, that means it shifts upward। তাহলেও আমরা দেখতে পাই একই রেখার মধ্যে যদি আমরা ইন্টারসেক্ট করে s মাইনাস i, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের s মাইনাস i আগে এখানে ছিল, এখন এই জায়গায় s মাইনাস i কার্ভের ইন্টারসেক্ট করছে, তার মানে নেট এক্সপোর্ট আগে যা ছিল এখনো যদি আমরা সেম পরিমাণে নেট এক্সপোর্টটা রাখতে চাই, তার মানে ডিসপাইট লেস ইম্পোর্ট সেটা যদি রাখতে চাই তাহলে আমাকে এক্সপোর্ট বাড়াতে হবে, আর এক্সপোর্ট যদি বাড়াতে হয় তাহলে আলটিমেটলি কিন্তু আপনার প্রাইস লেভেলটাকে কি করতে হবে, লোয়ার করতে হবে, কিন্তু প্রাইস লেভেল লোয়ার না হয়ে বরং হায়ার হয়ে যাবে, বিকজ আপনি তো রেস্ট্রিকটিভ পলিসি নিছেন, যেটা হচ্ছে আলটিমেটলি ইট পুশেস আপ দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট হায়ার। তাহলে আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট আবারও সেই ডিটারমিনান্টস গুলার কথা যখন বলছে, তাহলে নমিনাল এক্সচেঞ্জ রেট অবশ্যই এর সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে ডোমেস্টিক প্রাইস অফ গুডস রিলেটেড, আরেকটা হচ্ছে ফরেন প্রাইস অফ গুডস রিলেটেড। তাহলে ফরেন প্রাইসের সাথে আসলে ইনভার্সলি রিলেটেড, ডোমেস্টিক প্রাইসের সাথে হচ্ছে পজিটিভলি রিলেটেড, আর নমিনাল ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে প্রপোর্শনাল। এই জায়গাগুলাই জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলছে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ই equal to percentage change in real expense rate, percentage price minus percentage logarithmic form এ যখন নিবেন তখন this LP percentage change in price minus যেহেতু divided by আছে minus foreign price অথবা foreign price minus domestic price। এই পর্যন্তই আপনারা পড়েন, আমি হয়তো আরেকটা ক্লাস নিব সেটা কনজাম্পশন থিওরির উপরে, সেটা কি কালকে রাত্রে আমি নিতে পারবো, যাতে আপনাদের আগেই একটু শেষ করতে পারি আর কি, কারণ একটা উইক পান পড়তে না। স্যার আমাদের স্যার কালকে কি স্যার আমাদের কালকে স্ট্যাটিস্টিক্স ইন কোর্স, স্যার কালকে ম্যাথ ইন কোর্স, আর পরের দিন স্যার স্ট্যাটিস্টিক্স ইন কোর্স। আরে আর রিমিট রাত্রে স্যার, রাত্রে আমি কিন্তু বলছি রাত্রে, স্যার একটু প্রিপারেশন নেওয়ার স্যার যদি। আজকে রাত্রে না তো, কালকে না পরীক্ষা? জি স্যার, দুই দিনই পরীক্ষা স্যার, কালকেও হ্যাঁ? পরশু দিনও। স্যার কালকেও পরশু দিনও পরীক্ষা। আচ্ছা, আপনাদের আমি একটু খাতা দেখাইতে চাই, কবে দেখাবো? স্যার কালকে দেখাইতে পারেন স্যার চাইলে। তাহলে আপাতত ক্লাসে আমি নাম্বারটা উঠায় নেই, দেখি। জি স্যার। তাহলে কালকে দেখাবো, কিন্তু কালকে একটা ফার্স্ট আওয়ারে ডেভেলপ